জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠনের রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। সোনার বাংলার কথা বলে দেশ শ্মশানে পরিণত করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। আজহারুল ইসলামের মুক্তি দাবি। IMF এর চাপ থাকলেও বাড়ানো হয়নি দাম, জানালেন জ্বালানি উপদেষ্টা। মানুষ সাশ্রয়ী হলে রোজায় লোডশেডিং না হওয়ার আশা। টাঙ্গাইলে বাস ডাকাতিতে গ্রেফতার আরও 3, ধর্ষণের প্রমাণ না পাওয়ার দাবি পুলিশের। ঝিনাইদহে ট্রিপল মার্ডারের গণবাহিনীর দায় স্বীকার। ছুটির দিনে বই মেলায় উপচে পড়া ভিড়, লেখক পাঠকের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ। শিশু প্রহরে মাতোয়ারা, খুদে বইপ্রেমীরা। অনেক ভালো লাগছে। আমি আজকে করছি হচ্ছে বই কিনেছি, এবং ঢাকা প্রিমিয়ার লিগের নাম লেখালেন সাকিব আল হাসান। ফিরতে পারেন দেশে, মার্চে বোলিং অ্যাকশনে পাস করলে খেলবেন রূপগঞ্জে। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রায় 15 বছর পর যশোর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মী জমায়েত হয় যশোর ঈদগাহ ময়দানে। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনে 31 দফা ঘোষণা করেছে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। এবং এর উপরে ভিত্তি করে এই কারণেই আমরা আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 2.5 বছর আগে 31 দফা আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে হোক না কেন, যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধন্যবাদ। এবার সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশের জন্য নতুনরা মুখ্য ভূমিকা রাখলেও প্রবীণদের অবদান ভুলে যাওয়া যাবে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন সাদ আহমেদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে এ আলোচনা সভা। এতে মাহফুজুল্লাহর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ ও স্বৈরাচার পতনে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা এক্সপ্লেন করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা
ওনার সাংবাদিক হিসেবে এনভায়রনমেন্টাল জার্নালিজমের ওনার লেখা ব্রিলিয়ান্ট লেখা। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। বাংলাদেশে কন্টেম্পোরারি হিস্ট্রি লেখার মানুষ খুব বেশি কিছু নাই, অনেকে অনেক কিছু লিখেছে, বাট কন্টেম্পোরারি হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায়, আমি মনে করি হি ইজ দ্য ম্যান। আর বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার আন্তরিক হওয়া উচিত। একটা আশার আলো সবাই আমরা দিতে পারছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকার সোনার বাংলা গড়ার নামে শ্মশান বাংলা গড়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে লক্ষ্মীপুরে জেলা জামায়াতের সমাবেশে তিনি বলেন, জুলুম নির্যাতনের রাজনীতির কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগকে। সহকর্মী সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সকাল থেকেই লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামীর নেতাকর্মীতে। প্রকাশ্যে জামায়াতের এই বিশাল গণজমায়েত দীর্ঘ ২৮ বছর পর। শনিবার সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার কথা বলে দেশকে শ্মশান বাংলায় পরিণত করেছে। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। বর্তমান প্রজন্ম আগামীর নতুন বাংলাদেশ গড়বে মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আর কোনো অন্যায় সহ্য করা হবে না। দেশের তরুণরাই রুখে দেবে সব অন্যায়। যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। ২৪-এর ৫ আগস্ট সেলুট যুবকরা, তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ। এই সময় জামায়াত আমির দলের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার নিউজ ডেস্ক, দেশ টিভি। আইএমএফ এর অনেক চাপের পরও অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে বিজিএমইএ ভবনে এক সেমিনারে তিনি বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টে বিপ্লব হয়নি। জ্বালানির সংকট কাটাতে সবাইকে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। শনিবার সকালে বিজিএমইএ ভবনে শিল্প খাতে সোলার এনার্জির গুরুত্ব নিয়ে সেমিনার আয়োজন করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও বিজিএমইএ। সোলার রুফটপ গ্রিড ট্যারিফের তুলনায় অনেকটা সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ায় শিল্প কারখানায় এর গুরুত্ব আলোচনা করেন বক্তারা। বিজিএমইএ প্রশাসক বলেন, বড় কোম্পানিগুলোর জন্য হোম সোলার লাভজনক হলেও এসএমই উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক নয়। পুরো 95% হচ্ছে সোলার দিয়ে চলছে। এখানে অনেক রকম বেনিফিট ছিল। প্যাকেজ ইটসেলফ ভেরি অ্যাট্রাক্টিভ ফর দ্য বড় কোম্পানির জন্য। ছোট কোম্পানির জন্য আমার ধারণা যে আরো অনেক সুবিধা দেওয়া আছে। তো আমি বলবো যে আমাদের জন্য এসএমই জন্য টেইলর মেড কিছু প্রোগ্রাম বা বিজনেস মডেল নিয়ে আসতে হবে। সরকার বিদ্যুৎ খাতে ৪২,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, আইএমএফ এর অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ক্রেতারা আমাদেরকে বিদ্যুৎকে দেয়, বিদ্যুতের জন্য দেয় ৮ টাকা ৯০ পয়সা, আর আমরা যে গড় কেনা এটা হচ্ছে ১২ টাকা, এবং বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে ৪২,০০০ কোটি টাকা। এই যে ৬ মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়ে নেই। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলে যে আগেই ভালো ছিল, ২ মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল।
গরমের দিনে স্যুটটাই পরিহারের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবকিছু আগের মতো চলবে, এজন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন সমস্যা সত্ত্বেও গেল 6 মাসে দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরছে। ধরে রাখতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে বললেন অর্থনীতিবিদ ও গবেষকরা। আর বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলে দাবি করেন ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। কায়েস রাতের রিপোর্ট। ব্যক্তি খাতে সমকালীন অবস্থা এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে এক সেমিনার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা। পলিসি এক্সচেঞ্জের প্রধান মাসরুর রিয়াজ বলেন, নীতি সুধার বাড়াতে দেরি করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কমাতে খুচরা বাজার নয়, উৎপাদক পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। ইনফ্লেশন ফাইট করার যে বিভিন্ন পন্থা, সেগুলোর মধ্যে বেশ কয়েকটা পন্থা গত জুলাই মাস পর্যন্ত, জুন জুলাই 2024 পর্যন্ত আমরা আসলে সেগুলো নিতে অনেক দেরি করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক আবু ইউসুফ বলেন, সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির বৈষম্য কমানো ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন বাজেট নিয়ে শঙ্কাও জানান তিনি। বাস্তবতার দিকে তাকান বা মাইক্রো জায়গার দিকে তাকান, যেখানে মানে হটস্পট গুলোর দিকে তাকান, সেটা কিন্তু রিফ্লেকশনটা কিন্তু আপনার ম্যাক্রোর চেয়ে মাইক্রো একটা মিসম্যাচ কিন্তু সেখানে আসে। তো সেই জায়গাটা করার জন্য আমাদের ইনইকুয়ালিটিটা অ্যাডজাস্ট করা খুবই জরুরি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান বলেন, রিজার্ভ সংকট কাটিয়ে স্বস্তি এসেছে, নীতিতে সমস্যা নেই, বাস্তবায়নে সমস্যা। পলিসি ইজ দেয়ার, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টেশনে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিংক আছে, যে কারণে আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না। এ সময় সার্বিক উন্নয়নে কাঁচামাল রপ্তানির পরিবর্তে তৈরি করা পণ্য রপ্তানির প্রতি জোর দেন আলোচকরা। একই সঙ্গে অর্থনৈতিক শ্বেতপত্র সহ বিভিন্ন কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। তবে পুলিশের দাবি, ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি। শনিবার সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় 3 ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দায়িত্ব অবহেলায় প্রত্যাহার করা হয় নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে, তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে, তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে, এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মোহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডারকে 2 সঙ্গী সহ হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে 2 সহযোগী সহ প্রতিপক্ষ বন্দুকধারীরা হত্যা করে। পরে দায় স্বীকার করে গণমাধ্যমে খুদে বার্তা পাঠায় সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। নিহতরা হলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার হানিফ আলী, তার শ্যালক লিটন ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। নিহত হানিফের নামে হত্যাসহ অন্তত 15টি মামলা ছিল। প্রাথমিকভাবে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে হানিফ, যার কথা বলছি, সে পূর্ব বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল।
তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উভয় পক্ষের মধ্যে একটা বিষয় নিয়ে এটা থাকতে। বইমেলার 22তম দিনে অন্যতম আকর্ষণ শিশু প্রহর। বেলা 11টায় গেট খোলার পর শিশুদের কলকাকুলিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই সন্তানকে নিয়ে ছুটে এসেছেন অভিভাবকরা। বই কেনার পাশাপাশি খেলাধুলা করে আনন্দের সময় কাটাচ্ছে ছোট্ট সোনামণিরা। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। পূর্ণতা, সিনায়া, রাহমি ট্রিপলেতে পড়া 3 বান্ধবী। বইমেলার শিশু চত্বরে চলছে তাদের ছোটাছুটি। তাদের মতো অনেকের কলকাকলিতে জমজমাট বইমেলার 22তম দিনের শিশু প্রহর। খেলাধুলা, বই কেনার পাশাপাশি ছড়াই ছড়াই আনন্দ করছে তারা। আমি আজকে করছি হচ্ছে বই কিনেছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখান থেকে বাস করে কানা বগিচা। 12 বছর বয়সের ক্ষুদে লেখক জানালেন বই নিয়ে আগ্রহের কথা। এটা হচ্ছে আমার প্রথম বই, যেটা 2024 সালে প্রকাশিত হয়েছে, এবং এটি আমার দ্বিতীয় বই, যেটা এই বইমেলায় প্রকাশিত হয়েছে। খুবই ভালো লাগে যে ওর এই আগ্রহটা, এবং ওর ছোট ভাই, তার বয়স 5 বছর, ও আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ জব করি, তো সে ভাইয়ের অনেক টেক কেয়ার করে। ওই টেক কেয়ার করার স্মৃতিগুলো নিয়ে ওর দ্বিতীয় বই দুষ্টু মিষ্টি ইউসুফ লিখেছে। বইয়ের সঙ্গে পরিচিত করাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেলায় এনেছেন শিক্ষকরা। ওরা তো অটিজম বাচ্চা, স্পেশাল বাচ্চা, জানেন, যখন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে কাজ করতে করতে ওদের ব্রেনটাও ওয়ার্ক করা শুরু করে, তখন একটা গল্প বললেও সেটা নিতে চায়, হ্যাঁ, এবং সেটা চিন্তা জগৎটা খোলে, কল্পনা জগৎটা খোলে। বই দেখেছি। আর কি দেখেছেন? বই মেলা ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। শিশু ছাড়া যেন প্রাণহীন বইমেলা। তাদের জন্য বিশেষ এই আয়োজনকে সাধুবাদ জানাই অভিভাবকেরা। বাচ্চাকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে তার জানা, সে সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এখন তার রিডিং পড়ার বয়স হচ্ছে, তো আমি চাচ্ছি যে সে বাংলা ভাষাটা শিখুক। এজন্য তার জন্য যে বাংলা বই কিনলাম। বাচ্চাদের জন্য আর কি আসা, মূলত যেন ওরা একটু এনজয় করতে পারে, এটার জন্য আসছি। বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠুক শৈশব থেকেই, এমনটাই চাওয়া সবার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পোড়া গাড়ির ধ্বংসস্তূপে শেষ সম্বল খুঁজছেন তালতলায় পুড়ে যাওয়া গ্যারেজ কর্মীরা। কয়েক ঘন্টায় ছাই অসংখ্য গাড়ি। ফায়ার সার্ভিস এলেও গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি গ্যারেজের পার্টস, রং, নতুন পুরাতন মালামাল। ক্ষতি হয়েছে অন্তত 80 কোটি টাকা। বেকার হয়ে পড়েছেন কয়েকশো শ্রমিক। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় লাগা আগুনে মুহূর্তেই ছাই হয়ে যায় খিলগাঁও তালতলা এলাকার অন্তত 20টি গাড়ির ওয়ার্কশপ। শনিবার সেখানেই পোড়া ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই খুঁজছেন শেষ সম্বলটুকু। আগুনের ঘটনায় অন্তত 70টি গাড়ি, ওয়ার্কশপের যন্ত্রপাতি, গাড়ির পার্টস সহ আনুমানিক 70 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। দিতে বন্ধ করলে আবার এই দিক থেকে সবখানে আগুন উঠে। তাও আমরা কালকে অনেক মাল বাই করতে পারছি, আবার অনেক মাল বাই করতে পারিনি। 2012 থেকে আমাদের একটা গাড়ি ছিল, গাড়িটা পুড়ে গেছে। এই যে ইঞ্জিনগুলো সব পার্টসগুলো পুড়ে গেছে, তো আমরা পুরো আর্থিক অবস্থা একদম নিচে নেমে গেছে। আর এই যে যত কটা গাড়ি দেখে পিছনে দেন, সমস্ত প্রতিটা গ্যারেজে 4টা 5টা, 2টা 3টা 4টা, কারো 2টা কারো 3টা, সেরকম সমস্ত গাড়ি যে দেখেন, সমস্ত গাড়ি জুইলা টুইলা সর্বনাশ হয়েছে। একটা পেন্টের জন্য একটা নোয়া গাড়ি দিয়েছিলাম, সামান্য একটু কাজ, যেটা আজকে এই ধরনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমাদের, সেটা তো মালিক বুঝবে না। শুক্রবার সরকারি ছুটির সঙ্গে অটোমোবাইল মালিকদের বার্ষিক সাধারণ সভা থাকায় জনশূন্য ছিল গ্যারেজ এলাকা। এ কারণে শুরুতেই আগুন ছড়িয়ে যায়। বাইরে থেকে পানি মারতে মারতে মনে করেন গাড়ির সিলিন্ডার বাস্ট হয়ে পুরো আগুন ছড়াই গেছে। কয়েক কোটি টাকা সম্পত্তি এখানে সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। মানে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। তারপরে 2টা ওয়ার্কশপ ছিল, 2টাই আমাদের পড়ে গেছে, যে এখানে একটা আর ওইখানে একটা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় বেগ পেতে হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা হিসাব করতেছি যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় মনে করেন হয়তো 50-60 লক্ষ টাকার, আমাদের একটা প্রতিষ্ঠানের আর কি। ক্ষতিটা তো বড় কথা না, ক্ষতিটা তো কেউ দিবে না। কে দিবে ভাই? মানুষের থেকে টাকা এনে আমরা ইনভেস্ট করি, ওই গাড়িগুলো পড়ছে, তারা কি করবে? তারা কিছু করার নেই। এখন আমরা ব্যয় পাই, কারণ আমরা সব দিকে ধরা।
আমরা মনে করেন ব্যাট দিমু, ট্যাক্স দিমু, সব দিমু, কিন্তু ক্ষতিপূরণের বেলা আমরা কিচ্ছুই পাই না। এদিন রাজধানী গুলশানের কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যায় কয়েকশো ঘর, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে জমি জমা সংক্রান্ত জেরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত অন্তত 10 জন। শনিবার সকাল 11টার দিকে দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে ফেরদৌসি ও জিন্না নামে 2 জন নিহত হয়। জিজ্ঞাসাবাদ করতেছি, মামলার এখনো আমরা এজাহার পাই না। তারা অভিযোগ দিন, আমরা এটা তদন্ত মাফিক ব্যবস্থা নিচ্ছি।